লাগছে না হারাবে। এই কয়েকদিন জায়ান দিন রাত 24 ঘন্টা ওর সাথে ছায়ার মতো থেকেছে। এখন জায়ানকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না হারাবে। মুখ গোমরা করে জায়ানকে ফোন করলো হারাবে, কিন্তু জায়ান ফোন কেটে দিল। হারাবে ফোন কান থেকে সরিয়ে হা করে রইল। হ্যাঁ, এমনটা তো জায়ান কোনোদিন করে না। শত ব্যস্ততার মাঝে আরাবির ফোন কল দেখলেই সাথে সাথে রিসিভ করে। তাহলে আজ কি হলো? গাল ফুলিয়ে নিল আরাবি। সেই যে গেল লোকটা, এখনো আসার নাম নেই। এদিকে আলিফার নজর হঠাৎ দরজার দিকে যেতেই হাসে আলিফা, তারপর আলগোছে উঠে চলে যায়। আরবি আবারও জায়ানকে ফোন দিতে নিবেই, এমন সময় সামনের দিকে নজর যেতেই দেখে আলিফা নেই। অবাক হয় আরাবি, নিচ থেকেই বিড়বিড় করে, আরে আলুটা আবার কোথায় গেল? হারাবি দরজার দিকে তাকাতেই জায়ানের মুখশ্রী নজর এলো হারাবে। ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি ফুটে উঠল হারাবির। জায়ানও হাসে হারাবিকে হাসতে দেখে। তারপর হারাবির কাছে এগিয়ে আসতে আসতে বলে, মিস করছিলে বুঝি? হারাবি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, ঠোঁট টিপে হাসে বলে, আমি কাউকে মিস্ট্রেস করি না। ও আচ্ছা, তাই বুঝি। হুম। জায়ান হাতের ফোনটা আরবির মুখের সামনে ধরে বলল, তাহলে হোয়াটসঅ্যাপে এত ফোনগুলো কার? আরবি জায়ানের ফোনটা নিতে হাত বাড়াতেই জায়ান ফোন সরিয়ে নেয়। আরবি হেসে দিল, তারপর জায়ানের বাহুতে নিজের শরীর এলিয়ে দিল। জায়ানও দু হাতে জড়িয়ে নিল আরবিকে। আরবি রিনরিনে কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলেন? এত সময় লাগলো? জায়ান জবাবে বলে, এই তো কিছু না, একটু জরুরি দরকার ছিল, একজনের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। ও। খেয়েছিলে তুমি কিছু? মা এসে স্যুপ খাইয়ে দিয়েছে। জায়ান আরবের ব্যথা পাওয়া হাতটা স্পর্শ করে ধীরে ধীরে বলে, এখনো ব্যথা আছে অনেক, তাই না? আরবি ছোট্ট কণ্ঠে বলে, ও একটু তো এখনো করবেই, চিন্তা করবেন না, দ্রুত সেরে যাবে। তোমাকে এমন অবস্থায় দেখতে যে আমার একটুও ভালো লাগছে না আরবি। তোমার গায়ে সামান্য একটু আঁচড় আমি সহ্য করতে পারি না, সেখানে তোমার গায়ে এই এত এত আঘাতগুলো দেখে আমার ঠিক কতটা খারাপ লাগে বুঝো তুমি? জায়ানের কণ্ঠে মন খারাপের আভাস পেয়ে আরবি বলে, মন খারাপ করছেন কেন বলুন তো? আমি ঠিক আছি, আপনি সাথে থাকলে জলদি ঠিক হয়ে যাব। এখন যান, ফ্রেশ হয়ে আসুন। দুপুরের খাবার খাবেন না? আমি কিন্তু আপনার সাথে খাবো বলে বসে আছি। জায়ান আরবির কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, বসো তুমি, আমি আসছি। আরবি মাথা নাড়ল। জায়ান ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। গুনগুন করে গান গান গেয়ে হেঁটে যাচ্ছিল আলিফা। আচমকা কারো হ্যাঁচকা টানে ভয় পেয়ে যায় ও। চিৎকার দিতে নিলে মুখ চেপে ধরে ওই অজানা ব্যক্তিটি। আলিফা চোখ বড় বড় করে সামনে তাকালো। বিষয়টা ঠাড় করতে পারলেই বুঝতে পারে ব্যক্তিটার কেউ না, ইফতি। খালিফা ইফতির হাতটা দু হাতে টেনে সরিয়ে দিল, তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নিজেকে সামলে নিয়ে আলিফা দাঁতের দাঁত চেপে বলে, কি হচ্ছে এসব? এগুলো কেমন ব্যবহার আপনার? ইফতি ভ্রু কুচকে বলে, চিল্লানোর কি আছে, আমি তো। আপনিও তো কি, হ্যাঁ? আপনি দেখিয়ে কি এভাবে শয়তানের মতো করে টেনে টুনে আনবেন আমাকে? হালিফা রাগে হিসিস করে বলল। ইফতি হা হয়ে বলে, কি আমাকে তোমার শয়তানের মতো টানাটানি করি? তা নয়তো কি? এভাবে কেউ কাউকে টান দেয়? যদি দেয়ালের সাথে আমার মাথাটা ঢুকে যেত, অথবা আমার হাতটা ভেঙে যেতে পারতো যেভাবে আপনি টান দিয়েছেন। আলিফার বকর বকরে হার মানল ইফতি। নাক ফুলিয়ে বলে, হয়েছে, ক্ষমা করো আমায়। আমি সরি বললাম তোমাকে, আর কখনো তোমায় এইভাবে টান দিব না। তোমাকে তোমাকে সোজাভাবে ডাকলে তো তুমি জীবনেও আসতে না, তাই এইভাবে আনলাম। এখন থেকে এটা করেও অন্যায় করে নিয়েছি। অন্যায় করলে সরি বলতেই হবে। সেটা তো করলামই। দাঁত খিচিয়ে বলল ইফতি। আলিফা মুখ ভেঙচি মারল ইফতিকে, তারপর কিছু একটা ভেবে বলে, এক মিনিট, এক মিনিট। আপনি তো এই টাইমে অফিসে থাকেন, তাহলে এখন বাড়িতে কি করছেন? ইফতি রাগী স্বরে বলে, একজন আছে যার সাথে দেখা করতে এসেছিলাম। এমনিতেই তো সেই মহারানীর নাকি আমার সাথে দেখা করার সময় হয় না, তাই যখন শুনলাম তিনি আমাদের বাড়িতে এসেছেন, তাই কাজ ফাঁকি দিয়ে তার সাথে একটু দেখা করতে চলে এলাম। এখন দেখি মহারানী আমার মুখটাও বুঝি দেখতে চান না। ভালোবাসি তো শুধু আমি একাই, আর তো আমার জন্য সামান্য একটু মায়া হয় না। ইফতির কথা যেন আলিফার মন খারাপ হলো। আসলে কি ও কি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে ইফতির সাথে? আরবি অসুস্থ, জায়ান তাই অফিস যেতে পারেন না। এই জন্য ইফতিকে অনেক খাটাখাটুনি করতে হচ্ছে অফিসে।
এখন এই ক্লান্ত শরীর নিয়ে ইফতি আবার এতটা পথ পাড়ি দিয়ে হালিফার সাথে দেখা করতে যায়। এতে লোকটা আরো ক্লান্ত হয়ে পড়বে, এইটা ভেবেই তো হালিফা মানা করে দেয়। কিন্তু ও তো জানতো না যে ইফতি এতটাই কষ্ট পাবে। হালিফা মন খারাপ করে বলল, আই এম সরি, আসলে আপনি সারাদিন অফিসে কতটা কাজ করেন, এর মধ্যে আবার আমার সাথে দেখা করতে আসতে কতটা পথ জার্নি করতে হয় আপনার শরীরের উপর অনেক ধকল পড়ে যায়, এটা ভেবে আমি মানা করি আপনাকে। তবে আপনি এত কষ্ট পাবেন আমি জানতাম না, সরি। হালিফাকে মন খারাপ করতে দেখে ইফতির সকল রাগ যেন উধাও হয়ে গেল। ইফতি এবার হাল গোছে স্পর্শ করলো হালিফার গাল। হালিফা কেঁপে ওঠে, মৃদু পলক ঝাপটে তাকায় ইফতির দিকে। ইফতি নরম গলায় বলে, এতবার সরি বলতে হবে না, আমি জানি তুমি আমার ভালোর জন্যই আমাকে মানা করতে। হালিফা মলিন হাসল, তারপর ইফতির বুকে মুখ গুজে দিল। ভীষণ অবাক হলো ইফতি। হালিফা আজ নিজ থেকেই ওকে এই প্রথম জড়িয়ে ধরল। ইফতির অবাকে রেশ কাটতেই ওর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ইফতি দুহাতে জড়িয়ে ধরল আলিফাকে, তারপর আলিফার চুলের ভাঁজে চুমু দিয়ে ফিসফিস করে বলে, ভাবিকে একটু সুস্থ হতে দাও, তারপর খুব শীঘ্রই তোমাকে আমার বউ করে আমার ঘরে নিয়ে আসবো, শুধু একটু অপেক্ষা করো। আমি শতজনম অপেক্ষা করতে রাজি। জিহাদ সাহেব রাতে অফিস থেকে ফিরতে আরাবির রুমে চলে গেলেন। কয়েকদিন যাবৎ তিনি আরাবির রুমেই ঘুমান। লিপি বেগমও তাকে আর ঘাটায়নি এই কয়েকদিন। তত একটা, মূলত অপরাধবোধ আর লজ্জায় তিনি স্বামীর সামনে যাওয়ার সাহস পেতেন না। জিহাদ সাহেব আর ফাহিম প্রতিদিন বাহির থেকে খাবার খেয়ে আসেন, তবে আজ জিহাদ সাহেব খেয়ে আসেনি। মূলত আজ শরীরটা তেমন একটা ভালো নেই তার। লিপি বেগম দূর থেকে স্বামীর মুখশ্রী দেখেই বিষয়টা ধরতে পারেন, তাই সব একদিকে সরিয়ে দিয়ে তিনি এক গ্লাস লেবুর শরবত গুলে নিয়ে স্বামীর কাছে যান। জিহাদ সাহেব অফিসের পোশাক বদলাননি, সেইভাবেই বিছানায় শুয়ে আছেন। লিপি বেগম হামতামতা করছেন, কিভাবে জিহাদ সাহেবকে ডাক দিবেন, আসলে তিনি তাই ভাবছেন। আজ দীর্ঘদিন যাবৎ স্বামীর সাথে ওনার কথা হয় না। অতঃপর সাহস করেই লিপি বেগম জিহাদ সাহেবের শিউরে বসতেন। পাশে কারো অস্তিত্ব অনুভব হতেই জিহাদ সাহেব বুঝলেন সেটা তার স্ত্রী। এত বছর ধরে সংসার করছেন যার সাথেই তার অস্তিত্বটুকু বোঝা আসলে কোনো ব্যাপার না। জিহাদ সাহেব তাও চোখ খুললেন না। লিপি বেগম অবশেষে সাহস নিয়ে বলে উঠলেন, শুনেছেন, উঠুন না, একটু শরবতটুকু খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। জবাব দিলেন না জিহাদ সাহেব। লিপি বেগমের কান্না পেল। স্বামীর এমন অবহেলা মেনে নিতে পারছেন না তিনি। লিপি বেগম ধরা গলায় বললেন, আমার সাথে রাগ করে আছেন বুঝলাম, তবে নিজের শরীরের সাথে তো আর রাগ নেই। আপনি অসুস্থ, শরবতটুকু খেয়ে নিন। জিহাদ সাহেব তাও কোনো সারা শব্দ করলেন না। লিপি বেগমের পক্ষে অসহনীয় যন্ত্রণা হলো। তিনি এইবার নিচে বসে পড়লেন, তারপর দু হাতে চেপে ধরলেন জিহাদ সাহেবের পা জোড়া। স্বামীর পায়ে মাথাটা ঠেকে হাউমাউ করে কেঁদে উঠলেন। জিহাদ সাহেব হকচকিয়ে উঠলেন, দ্রুত উঠে বসলেন। লিপি বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমায় ক্ষমা করে দাও গো, আমি নিজের নিজেই কাছে আছি লজ্জিত। আমাকে এভাবে তোমরা দূরে ঠেলে দিও না গো, আমার তাহলে মরণ ছাড়া কোনো উপায় নেই। আমায় তোমরা ক্ষমা করে দাও। আমি আরবির কাছেই ক্ষমা চাইবো, ওর পা ধরেও ক্ষমা চাইবো। আমায় তোমরা এভাবে অবহেলা করো না। জিহাদ সাহেব উঠে দাঁড়ালেন, তারপর লিপি বেগমকে টেনে দাঁড় করালেন। লিপি বেগম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। জিহাদ সাহেব আর পারলেন না নিজের রাগ ধরে রাখতে। শত হোক এই মানুষটাকে তিনি ভালোবাসেন, যতই খারাপ হোক লিপি বেগম। সত্য কথা, তিনি এই খারাপ মানুষটাকেই ভালোবাসেন। আর আজ তো তিনি লিপি বেগমের চোখে স্পষ্ট অনুশোচনা দেখতে পাচ্ছেন। তিনি লিপি বেগমকে বিছানায় বসালেন। লিপি বেগম জিহাদ সাহেবের বুকে মাথা রাখলেন, কেঁদে কেঁদে বলেন, আমি অনেক খারাপ গো, অনেক খারাপ। আমি মেয়েটাকে আমি কিভাবে এতটা কষ্ট দিয়ে ফেললাম গো। মানছি আমি জন্ম দেইনি, তবে আমি তো মা। বলো আমি কিভাবে এত খারাপ হলাম। ওকে তো আমি এই দুনিয়াতে লালন পালন করেছি বলো। ওর প্রথম মা বলা, পুনরায় পুরো বিল্ডিংয়ের মানুষকে আমি নিজে হাতে পায়েস বানিয়ে খাইয়েছিলাম বলো, মনে আছে তোমার? সে আমি কিভাবে ওই মেয়েটাকে এত কষ্ট দিয়ে ফেললাম। আমি তো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, আমার মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই।
মরে কেন যাই না আমি? আমায় তুমি মেরে ফেলো, আমি নিষ্ঠুর। আমার জন্যই আজ আরবির এই অবস্থা। আরবি আমায় কি ক্ষমা করবে? আমি নিজেও তো নিজেকে ক্ষমা করতে পারছি না। জিয়াদ সাহেব লিপি বেগমের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিচলিত গলায় বলেন, থামো লিপি, থামো। হয়েছে তো, তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। আমি আর রাগ করে নেই তোমার প্রতি। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই হয়েছে। আর আরবি কেমন মনের মানুষ এটা তুমি ছাড়া আর কেই বা ভালো বুঝবে বলো? তুমি একটু ওকে আদর করে বুকে টেনে নিও, দেখবে তো সব ভুলে যাবে। তোমার কোলে নিজেকে সঁপে দিবে। ও এত পাষাণ মনের না, ও তো আমাদের মেয়ে। বলো, আমাদের মেয়ে কি কখনো আমাদের উপর রাগ করে থাকতে পারে? ও নিজেও পারবে না, আমি জানি। হয়েছে তো, আর কাঁদো না। লিপি বেগম চোখ মুছে নিলেন, তারপর অস্থির হয়ে বলেন, ও অনেক ভালো, আমি জানি। আমায় ক্ষমা করে দিবে। কিন্তু কিন্তু জায়ান, জায়ান আমার উপরে অনেক রাগ। জানো তো, আমাদের মেয়েটা অনেক ভাগ্যবতী। এ তো ভালো একটা স্বামী পরিবার পেয়েছে। আমি হসপিটালে গিয়েছিলাম, জায়ান আমাকে দেখেই রেগে বলে আমায় চলে যেতে। আরবির নাকি ক্ষতি করতে এসেছি আমি, তাই আরবির কাছে আমায় যেতেই দিল না। জায়ানকে কিভাবে বোঝাবো? চিন্তা করো না, আরবি মেনে গেলেও জায়নও সেখানে মেনে যাবে। ছেলেটা যে আমাদের মেয়েকে অনেক ভালোবাসে। আরবির জন্য ও সব করতে রাজি। ঠিক আছে, আমি কালই যাব আরবির কাছে, ওর কাছে মাপ চাইবো। আমি জানি আরবি আমায় ফিরিয়ে দেবে না। আচ্ছা, জিও। আরবি ঘুমোচ্ছে। কড়া ডোজের মেডিসিন খাওয়ার কারণে ইদানিং আরবির ভীষণ ঘুম পায়। জায়ান ওর পাশেই বসা ছিল। এমন সময় ইফতির কণ্ঠস্বর পাওয়া গেল। ভাইয়া আছো? কথা ছিল একটু। ইফতির গলার স্বরেই উঠে দাঁড়ালো জায়ান, তারপর ধীর আওয়াজে বলে, আসছি, দাঁড়া। জায়ান আরবির গায়ে ভালোভাবে কাঁথা টেনে দিল, তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসলো। ইফতি জায়ানকে দেখে বিচলিত কণ্ঠে বলে, ভাইয়া জরুরি কথা বলবো। বাগানে চল, আরবি ঘুমোচ্ছে, আওয়াজে জেগে যেতে পারে। জায়ান আর ইফতি রুম থেকে সরে গিয়ে বাগানের নিরিবিলি জায়গায় গিয়ে বসলো। জায়ান শীতল গলায় প্রশ্ন করে, হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া সেদিন তোমায় বললাম না, আমার একটা ফ্রেন্ড ওই হাসপাতালের ডক্টর, সাথে ওর আম্মু ডক্টর ওই হাসপাতালের। ইফতির কথায় জায়ান ভ্রু কুচকাল, বলল, হ্যাঁ তো? ইফতি বলল, আমি আমার সেই ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম, সাথে আন্টির সাথেও। আন্টিকে বিষয়টা জানাতে উনি আমায় তারিখটা জিজ্ঞেস করেছিল। আমিও বললাম। তারিখটা বলতেই কেমন যেন তিনি থমথমে হয়ে গিয়েছিল। শুধু বলল তোমাকে নিয়ে যেন তার সাথে দেখা করি। আমার মন বলছে ভাইয়া কিছু একটা ঘাপলা আছে। জায়ানের কোচকানো ভ্রুজরা আরো কুচকে আসে। কি এমন হলো যে তারিখ বলতেই তাকে যেতে বলল? জায়ান বলল, ঠিকই বলেছিস ইফতি, কিছু একটা তো সমস্যা অবশ্যই আছে। এখন তুমি কবে যাবে? তিনি আমায় কবে যেতে বলেছেন? ইফতি বলল, তুমি গেলেই নাকি হবে? আচ্ছা, তাহলে কাল যাবো নে। ওকে, তাহলে আমি আন্টিকে জানিয়ে দিব না। দিস। কোচিং শেষে নূর বাহিরে দাঁড়িয়ে ওর ক্লাসমেট একটা ছেলের সাথে কথা বলছে। ফাহিম কোচিং এর সকল ক্লাস শেষ করে বের হচ্ছিল। গেটের সামনে নূরকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে ভ্রু কুচকে আসে ওর। হঠাৎই রাগ উঠে গেল ফাহিমের। ইদানিং নিজেকে নিজেই বুঝতে পারে না ফাহিম। ওর কি যে হয়েছে, নূরকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই ওর রাগ লাগে। এমনটা আরবির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন নূরের সাথে একটু একান্তভাবে কথা বলেছিল। নূরকে সান্ত্বনা দিয়েছিল। ওই দিন থেকেই নূরের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে ফাহিমের। এই অনুভূতির নাম কি দিবে ফাহিম জানে না। এই যে ফাহিমের যে রাগ লাগছে নূরকে অন্য একটা ছেলের সাথে দেখে, এটা তো অহেতুক রাগ, তাই না? মনকে বুঝ দিচ্ছে ফাহিম, তাও মন কথা শুনলে তো। ফাহিম মনের কথা শুনে এগিয়ে গেল নূরের কাছে। কথার মাঝেই হঠাৎ ফাহিমকে দেখে থেমে যায় নূর। হাত চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ফাহিম থমথমে গলায় বলে, নূর, এদিকে আসো। কেন স্যার? একটু দরকার আছে। বাট স্যার, কোচিংয়ের কথা তো কোচিংয়ের মধ্যেই বলতে হয়। এখন তো কোচিং টাইম শেষ, তাই যা বলার কাল বলবেন। নূর ফাহিমকে মুখের উপর ঘুরিয়ে পেঁচিয়ে না করে দিল, খুব সূক্ষ্মভাবে অপমান যাকে বলে।
ফাহিম দাঁতে দাঁত চিপল, রাগ ঝাড়লো পাশে দাঁড়ানো ছেলেটার উপর। ফাহিম বলে, এই ছেলে, তোমার লেখাপড়া নেই? কটা বাজে? বাড়ি যাও না কেন? কোচিংয়ের টেস্টে কি বাজে রেজাল্ট করেছো সেই খেয়াল আছে? ধমক খেয়ে ছেলেটা ভয় পেল, তড়িঘড়ি করে চলে গেল দ্রুত পায়ে। ফাহিম এবার তীক্ষ্ণ চোখে তাকালো নূরের দিকে, রাগী গলায় বলে, ওই ছেলের সাথে এত কথা কিসের তোমার? নূরের এক রেখা জবাব, তাতে আপনার কি? নূর, আমায় রাগিও না। আশ্চর্য, এখানে তো আপনি রেগে যাবেন এমন কিছুই হয়নি, অন্তত আমার চোখে তো পড়ছে না। হাত চেপে ধরলো ফাহিম নূরের। ব্যথা পেল নূর, তাও কিছু বলল না। ফাহিম টেনে নূরকে নিয়ে কোচিং সেন্টার থেকে বেরিয়ে আসলো, তারপর বলে, তুমি আমাকে ইগনোর কেন করছো? আপনাকে ইগনোর কোথায় করলাম স্যার? আপনিই তো সেদিন বলেছিলেন না কোচিংয়ে যাতে আপনার সাথে ক্লাস বাদে অহেতুক কথা যেন না বলি। নূরের সাথে কোচিং এর প্রথম দেখার দিনে স্মৃতি মনে পড়ে গেল ফাহিমে। মেজাজ খানিকটা ঠান্ডা হলো। মেয়েটা কি তবে অভিমান করেছে সেদিনের ওর বলা কথার জন্য? তবে ফাহিম যা করেছিল তা নূরের ভালোর জন্যই তো করেছিল। ফাহিম ঠান্ডা গলায় বলল, আমি যা বলছিলাম তোমার ভালোর জন্যই বলছিলাম। তো আমি তো আপনার কথাই মানছি। ফাহিম দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর হুট করেই বলল, আচ্ছা, সরি। চমকে গেল নূর। ও কখনো ভাবতেই পারেনি ফাহিম ওকে এইভাবে হুট করে সরি বলবে। আসলে সত্যি নূর অভিমান করেছিল ফাহিমের সেদিনের ব্যবহারের কারণে, কিন্তু ফাহিমের এই একটা সরি বলাতেই যেন অভিমানের পাহাড় ধসে পড়ে গেল নূরের। নূরের চোখ ভরে উঠতে চাইল, তাও সামনে নিল নূর নিজেকে। ধীর গলায় বলে, আমি বাসায় যাব স্যার। এত অভিমান কিসের নূর? আমি জানি তুমি আমায় ভালোবাসো। ফাহিমের সোজা সাপটা কথায় নূরের যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। হতো কখনো এই লোকটাকে ভালোবাসার কথা বলেনি, অথবা হ্যাঁ মনে কোনো আচরণ করেনি যা দেখলে লোকটা বুঝে যাবে ও লোকটাকে ভালোবাসে। তাহলে কিভাবে বুঝলো লোকটা? নূরের অবাক হওয়া মুখোশটি দেখে হাসলো ফাহিম, তারপর বলে, অবাক হয়েছো তাই না? যে আমি জানলাম কি করে? নূর জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতে ফাহিম আবার বলে, আমি তোমার চোখ পড়তে পারি নূর। তোমার চোখে আমি স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখতে পাই। নূরের বুক ভার হয়ে আসলো কষ্টে। লোকটা বুঝে যে ও লোকটাকে ভালোবাসে, তাও কি এতটা অবহেলা করে? কেন করে? কেন এত কষ্ট দেয় ওকে? নূর ধরা গলায় বলে, জেনে শুনে তাও তো কষ্ট দেন আমাকে। আমায় বিয়ে করবে নূর? এইবারে চমকে যেন নূরের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা কি বললো ফাহিম? সত্যি কি বিয়ের কথা বললো কে? না কেউ ভুল শুনলো? ওর মাথা খারাপ হলো নাকি লোকটা মাথা খারাপ হলো? নূর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ঠিক আছেন? কি সব বলছেন আপনি? ফাহিমের সরল গলায় জবাব, চলো বিয়ে করি ফেলি নূর। তুমি তো আমায় ভালোবাসো তাই না? প্রমিস করছি বিয়ের পর একটুও অবহেলা করব না। কিন্তু আমায় তো আপনি ভালোবাসেন না। ভালোবাসেন? সত্যি সত্যি উত্তর দিবেন। না, ভালোবাসি না। তাচ্ছিল হাসলো নূর। ফাহিম ওকে ভালোবাসে না সেটা নূর ভালোভাবেই জানে। নূর তাচ্ছিল ভরা কণ্ঠে বলে, যেহেতু আমায় ভালোবাসেন না সেখানে বিয়ে করার প্রশ্নই আসে না। আমি আপনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু যে আমায় ভালোবাসে না তাকে বিয়ে আমি করব না। আমাকে দয়া দেখাতে হবে না, আমি কারো দয়ার পাত্রী হতে চাই না। আমি তোমায় ভালোবাসি না ঠিকই নূর, তবে সত্যি বলছি আমি তোমাকে মন থেকে আমার স্ত্রী রূপে চাইছি। আমি তোমাকে দয়া করছি না নূর। প্লিজ আপনি থামুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বলি নূর চলে যেতে নিতেই ফাহিম ওর হাত টেনে ধরে, গম্ভীর স্বরে বলে, আমি তোমাকে ভালোবাসি না ঠিকই, তবে তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। তোমার জন্য মনের মাঝে আলাদা একটা অনুভূতি কাজ করে নূর। ভালো লাগে তোমার কথা শুনতে। এখন এটাকে আমি কি বলবো আমি জানি না, তবে আমি এতটুকু জানি আমি তোমার সাথেই সারা জীবন থাকবো নূর। তুমি শুধু এইটুকু মানিয়ে নিও। ফাহিম অতটা মনের কথা ব্যক্ত করতে পারে না, তবে যেটুকু পারলো মনের কথা সবটাই বলে দিল নূরকে। নূর আর পারল না নিজেকে ধরে রাখতে। এতটা অপেক্ষার পালা এইবার শেষ হয়েই গেল। তবে নূর ফুপিয়ে কেঁদে উঠল।
নূরকে কাঁদতে দেখে ভরকে যায় ফাহিম। কি করবে দিশা পাচ্ছে না। চারপাশে তাকালো ফাহিম, দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই। নিশ্চিত হতেই নূরকে বুকে টেনে নেয় নূর। নূর ফাহিমের একটুখানি ছোঁয়া পেতে আরও সিটিয়ে যায় ফাহিমের কাছে। ফাহিম আলতো হাতে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নরম গলায় বলে, কেঁদো না নূর, আমার হাতটা ধরো একবার, বিশ্বাস করে ওয়াদা করলাম তোমার এই হাত আমি কোনোদিন ছাড়বো না, আজীবন এভাবে আমার বুকের মাঝে আগলে রাখবো। চিন্তিত আরবি বসে আছে, নজর জায়ানের দিকে। এই লোকটা হুঠাৎ সময়ে অসময়ে যে কোথায় কোথায় চলে যায় ভেবে পায় না আরবি। এই যে এখন সেজে গুজে তৈরি হচ্ছে লোকটা, কোথায় যাবে বলেও না আরবিকে। আরবি তীক্ষ্ণ চোখে জায়ানকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, কি ব্যাপার বলুন তো, ইদানিং আপনি এমন সেজেগুজে হুটহাট কোথায় চলে যান? শরীরে পারফিউম দিচ্ছিল জায়ান। আরবির কথায় হালকা হাসলো। একটু সময় নেই, আরবির কাছে গিয়ে বসলো। বলল, তুমি বুঝি আমায় সন্দেহ করছো? জায়ানের হঠাৎ এমন একটা কথায় থতমত খেয়ে যায় আরবি। জান কি তবে ওর কথায় কষ্ট পেয়েছে যে ওকে এই কথাটা বলল? ও তো এরকম কিছু ভাবেইনি। ও তো খুব ভালোভাবেই জানে এই লোকটা ওকে ঠিক কতটা ভালোবাসে। লোকটা চোখের দিকে তাকালেই হারাবি নিজের জন্য অসীম ভালোবাসা দেখতে পায়। সেখানে এসব তো ও স্বপ্নেও ভাবতে পারে না। হারাবি ছোট্ট কণ্ঠে বলে, ছি ছি ছি, আপনি এসব কি বলছেন? আমি এমন কিছু ভাববো কেন? আমি মোটেও আপনাকে সন্দেহ করছি না। আরবের কথা শুনলো জায়ান, তবে কিচ্ছু বলল না। হারাবি চোখ তুলে তাকালো জায়ানের দিকে। জায়ান এবার কোমল ভাবে স্পর্শ করলো হারাবির গাল। কেঁপে উঠলো আরবি। আজ ঠিক কতদিন পর জায়ানের এইরকম শিহরণ জাগিত স্পর্শ পেল আরবি। ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তো লোকটা ঠিকঠাক ভাবে ওর কাছেও ঘেঁষে না। সে নাকি ভয় পায়, তার হাত পা লেগে যদি আরবির ভয় পায়। কত বলে কয়ে যে জায়ানের নিকট গিয়ে ঘুমোয় আরবি, ওদিকে আরবিকে দূরে রেখেছে, লোকটা নিজেও ঘুমোয় না, সারা রাত ছটফট করে। তাই আরবি জায়ানের কোনো নিষেধাজ্ঞা মানে না। নিশ্চুপ জায়ানের বুকে লেপটে যায়। জায়ান নিজেও যে এতে শান্তি পায় আরবি জানে। মুচকি হাসলো আরবি। ওকে হাসতে দেখে জায়ান প্রশ্ন করলো, হাসছো যে? মাথা নিচু করে আরবি বলে, এমনি। জায়ান আরেকটু কাজ ঘেঁষে বসে আরবি। আরবি কাঁপছে, সাথে কাঁপছে ওর হৃদয়। নিঃশ্বাস হয়েছে জোরালো, বুকটা কেমন ধরফর করছে। জায়ান আরবির শীত তীর করে কম্পমান ওষ্ঠজোড়া দেখে শুকনো ঢোক দিল। আজ কতদিন হলো ওই অধর জোড়ার সুধাপান করতে পারে না জায়ান। শত ইচ্ছে থাকলেও নিজেকে সংযত করে রাখে, তবে আজ পারছে না। জায়ান ধীর স্বরে বলে, আরবি, তোমায় আজ যদি একটুখানি ছুঁয়ে দেই, তুমি কি রাগ করবে? জোরে জোরে শ্বাস দিল আরবি। মাথা নিচু করে লাজুক হাসলো। আরবি কাছে এগিয়ে এসে আরবি জায়ানের গলা জড়িয়ে ধরল। জায়ান আরবির সম্মতি পেয়ে মুচকি হাসলো। আরবির মাথার পিছনে হাত গলিয়ে দিয়ে চুলগুলো মুঠিতে পুরে আরবির মাথাটা উপর দিকে উঠালো। আরবি চোখ বন্ধ করে আছে। জায়ান আলতো করে চুমু খেলেও আরবির ঠোঁট জোড়ায়। দীর্ঘদিন পর স্বামীর সোহাগটুকু পেয়ে সর্বাঙ্গে ঝংকার তুলে উঠল। জায়ান আরবির এই কম্পর যেন পাগল হয়ে গেল। পাগলের মতো হামলে পড়ল আরবির অধৈর্যের উপর। এতদিনের তৃষ্ণা মেটাতে লাগলো প্রেয়সীর ঠোঁটের সুধাপান করে। আরবি ও স্বামীর ভালোবাসায় সিক্ত হচ্ছে। আজ কতদিন পর লোকটা উষ্ণ স্পর্শগুলো পাচ্ছে। দীর্ঘ চুম্বনের পর সরে আসে জায়ান। আরবির চোখ বন্ধ করে জায়ানের বুকেই মাথা ঠেকিয়ে রাখলো। জায়ান নরম গলায় বলে, আই সরি আরবি, আসলে এতদিন পর। চুপ করুন। আরবি ফিসফিস করে বলল, তারপর মাথা উঠিয়ে তাকালো জায়ানের দিকে। জায়ান স্পষ্ট আজ আরবির চোখে নেশা দেখতে পাচ্ছে। আরবি যে আজ ওকে চাইছে তা জায়ান খুব ভালোভাবেই জানে। জায়ানের নিজেরও মন চাইছে আজ মেয়েটাকে খুব করে ভালোবাসতে, কিন্তু মেয়েটা অসুস্থ। হাতটা যাও ঠিক হয়েছে, পাটা এখনো ঠিক হয়নি। যদি ব্যথা পায় ভয় হয় জায়ানের। জায়ান মনকে শক্ত করে সরে আসতে যায় আরবির কাছ থেকে, তবে যেতে পারে না। তবে যায় জায়ান। তাকিয়ে দেখে আরবি ওর শার্টটা হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে। মাথা নিচু করে আছে আরবি। জায়ান ঢোকের পরে ঢোক গিলল। এই মেয়েটা কেন বুঝছে না? ও এমন করলে জায়ানও নিজেকে সামলাতে পারবে না। জায়ান ধীরে বলে, আরবি তুমি।
জানকে থামিয়ে দিল আরবি। হাসফাস করছে মেয়েটা। হতো মেয়ে কি করে মুখ ফুটে এই কথা বলবে যে আজ ও চাইছে নিজের স্বামীর ভালোবাসা। আরবি লজ্জায় অন্যদিকে মুখ ফুরিয়ে নিল। থেমে থেমে বলে,